হঠাৎ হামের প্রাদুর্ভাব, সারা দেশে শনাক্ত 764 উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ, বাড়ানো হয়েছে ভেন্টিলেটর। শিগগিরই শুরু হচ্ছে টিকা ক্যাম্পেইন। সরবরাহের অভাবে বন্ধ অনেক পাম্প, ভোগান্তিতে গ্রাহক, অবৈধ মজুতেই জ্বালানি তেলের সংকট, বাণিজ্য কৃষিতেও ধাক্কা, মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও আমদানির চেষ্টা। 129 ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী। 30 এপ্রিল সিলেট থেকে নতুন করে স্পোর্টস শুরু, খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান। জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশ গ্রহণে সম্মত সরকারি দল। সংসদে পুলিশ হত্যার বিচার নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী, যে বাহিনীর পোশাকেই হামলা হোক বিচার হবে। 1-11-তে তারেক রহমানকে নির্যাতনকারীদের একজন সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল, বেগম জিয়ার চিকিৎসায়ও দেন বাধা। আদালতে রাষ্ট্রপক্ষ 6 দিনের রিমান্ড। সময় সংবাদের সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব, এখন পর্যন্ত শনাক্ত হয়েছে 764 রোগী। কারণ হিসেবে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়াকে দুষছেন চিকিৎসকরা। অভিভাবকদের অবহেলাও কিছু ক্ষেত্রে বাড়িয়েছে শঙ্কা। শিশুরা বেশি আক্রান্ত হওয়ায় বাড়ছে দুশ্চিন্তা। স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকোপ মোকাবেলায় দ্রুতই শুরু হবে টিকা ক্যাম্পেইন। ভেন্টিলেটর বাড়ানো সহ নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। সংক্রামক ব্যাধি হামে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বেড়েছে শিশুর চাপ। এই রোগ শ্বাসতন্ত্রকে আক্রমণ করে দ্রুত একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালেও বেড়েছে হাম রোগীর সংখ্যা। দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন, শিশুদের 9 থেকে 15 মাসের মধ্যে হামের টিকার নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ার কারণেই বেড়েছে প্রাদুর্ভাব। চলতি বছর এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 600-র বেশি। এর মধ্যে মারা গেছে 22টি শিশু। কোনো টিকা দান কেন্দ্রে টিকার অভাব ছিল, রোগীদের অভিভাবকের কথা অনুযায়ী অভাব ছিল, তাদেরকে হয়তো অন্য কোনো সেন্টারে যেতে বলা হয়েছে বা অপেক্ষা করতে বলা হয়েছে, এবং যে কোনো কারণে হোক পরবর্তীতে আর টিকাটা নেওয়া হয়নি। তো প্রতি 5 বছর পর পর একটা ক্যাচ আপ ক্যাম্পেইন করতে হয়। এই ক্যাচ আপ ক্যাম্পেইনটা 2024-এর শেষের দিকে হওয়ার কথা ছিল, যেটা হয়নি। তো এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। তবে উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের অধিকাংশ শিশুর বয়সই 9 মাসের কম। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। আবার কারো কারো টিকা নেয়ার পরও হয়েছে হাম। টিকা সব দিয়েছি, সবগুলো টিকা দিচ্ছি আমরা। এখন এটা তো আমাদের আগে তো জানা ছিল না, এখন আমরা বুঝতে পারতেছি। এটা শিশু হাসপাতালে গেছে, শিশু হাসপাতালে আমাদের রাখবে না। আপনার থেকে নাইটে এসে ভোরবেলার থেকে আমরা দৌড়াদৌড়ি। জ্বর হয়েছে থেকে কিছুই খায় না, বুকের দুধও খায় না। এদিকে হামের প্রাদুর্ভাব ঠেকাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখনই অতিমারি না হলেও অতিমারি হওয়ার শঙ্কা প্রকাশ করে মন্ত্রী জানান, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন হাসপাতালের আইসিইউ ইউনিট সহ বিভাগীয় শহরের হাসপাতালও। দ্রুতই শিশুদের টিকা দেয়া হবে বলেও জানান মন্ত্রী। শিশু হাসপাতালে আমরা বেবিদের মিজেলস রোগীদের জন্য আমরা ওয়ার্ডের ব্যবস্থা করেছি, আইসোলেটেড ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জে 8 বেডেড আইসিইউ ইউনিট অ্যালং উইথ ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীতে কালকে আমরা পাঁচটা ভেন্টিলেটর আমরা নিউনেটাল ওইখানে পাঠিয়েছি। হাম সহ অন্যান্য টিকা কেনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। রোগীর চাপে অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। পরিস্থিতি মোকাবেলায় নানা উদ্যোগ নেয়ার মধ্যে বিভিন্ন জায়গায় শিশু মৃত্যুর খবরে বাড়ছে উদ্বেগ। জ্বর, কাশি, শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে নতুন নতুন রোগী। হামে আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর চাপ এতটাই বেশি যে অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। চলতি বছরের প্রথম 3 মাসে বরিশাল বিভাগে হামে আক্রান্ত 130 জন, যার মধ্যে শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন 89 জন। 78 শয্যার শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন 196 জন। স্বজনদের অভিযোগ, সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকলেও হামসহ সব ধরনের রোগে আক্রান্তদের রাখা হচ্ছে একসঙ্গে। 5টা ইনজেকশন করা হয়েছে। এরপরে ওই 3 জনের মধ্যে কেউ টাইফয়েড হামে আক্রান্ত ছিল,
এই থেকে এই পোলা আমার এই অবস্থা। আমাদের এখানে হামের রোগীর জন্য আমরা সম্পূর্ণ আলাদা আইসোলেশন ওয়ার্ড করেছি এখন একসাথে রাখার আর কোনো সুযোগ নেই। আমরা নিচতলে 2টা রুম আমরা আইসোলেশন ওয়ার্ড হিসেবে আমরা ওখানে ডিক্লেয়ার করেছি। রাজশাহী মেডিকেলে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 280 জন। এর মধ্যে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন অন্তত 28 জন। এ পর্যন্ত রাজশাহী বিভাগে হামে মৃত্যু হয়েছে 3 জনের, তবে উপসর্গ নিয়ে মারা গেছে 12 জন। পরিস্থিতি দেখতে সোমবার রাজশাহী মেডিকেলে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। বলেন, টিকার অভাবে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ড পরিদর্শন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, পরিস্থিতি মোকাবেলায় আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। 20টা আইসিইউ পেডিয়াট্রিক আইসিইউ আছে, তার মধ্যে 10টা বেডকে আমরা আইসোলেটেড করে রাখছি। যদি প্রয়োজন হয় আমরা ওদেরকে শিফট করব। অল টাইপস অফ ভ্যাকসিনেশনের আন্ডারে যদি আমরা আনতে পারি, তাহলে পরে এই ধরনের কোনো ভ্যাকসিন ডেফিসিয়েন্সি রিলেটেড কোনো রোগ হবে না। চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই কক্সবাজারের বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। হামের প্রকোপ বাড়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের চাপ বেড়েছে এবং প্রতিদিনই এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হাম আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে এবং আজকে সকাল পর্যন্ত এই হাম আক্রান্ত রোগী যে শিশুরা তারা অন্যান্য শিশুদের বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের সঙ্গে ওয়ার্ডে থাকলেও আজকে এই যে হামের যে সংক্রমণ, এই সংক্রমণ রোধে কিন্তু আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের 8ম তলায়। এখানে প্রতিটি কেবিনে আসলে 2টি বেড রয়েছে এবং এই বেডে কিন্তু 4 জন করে শিশু রয়েছে এবং যদিও এই যেহেতু রোগীর চাপ বেশি, আজকে এখন পর্যন্ত এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 71 জন শিশু কিন্তু হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং তারা যে আমরা দেখতে পাচ্ছি যে তারা যে ওয়ার্ডের বেড, এক বেডে একাধিক রোগী সহ যেহেতু রোগীর চাপ বেশি এবং এখানেও যে আইসোলেশন ওয়ার্ড এখানেও কিন্তু সংকুলন হচ্ছে না, যার কারণে রোগীরা কিন্তু বাইরের বারান্দাও কিন্তু অবস্থান নিয়েছে এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এখানে যেহেতু হামের চাপ বেড়েছে, তারা এই যাতে বাইরের শিশুরা এই হামের সংক্রমণ না হয় সেজন্য কিন্তু আইসোলেশন ওয়ার্ড আজকে থেকে চালু করা হয়েছে। এবং আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন প্রতিটি উপজেলায় হাম যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে সার্বক্ষণিক দেখভালের জন্য কমিটি গঠন করা হয়েছে। তো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড করার ফলে আসলে এই সংক্রমণ থেকে আপাতত অন্যান্য শিশুরা কিন্তু মুক্ত থাকতে পারছে। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। জ্বালানি তেল সরবরাহ বিক্রি স্বাভাবিক রাখতে এবার কঠোর অবস্থানে সরকার। অবৈধভাবে মজুদ ও পাচারকারী সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করলে 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জ্বালানি বিভাগ। এদিকে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকরা। যদিও অনেক ডিপো থেকে স্বাভাবিক সময়ের চেয়ে সরবরাহ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জ্বালানি তেলের জন্য রাজধানীর বিভিন্ন পাম্পে লম্বা লাইন, অপেক্ষা যেন কাটছে না মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকদের। এর মধ্যেই সরবরাহ সংকটে রাজধানীর মিরপুর, আসাদগেট, গাবতলী সহ বিভিন্ন এলাকার কয়েকটি পাম্প বন্ধ রাখে কর্তৃপক্ষ। মতিঝিল বরাবর যে কয়টা পাম্প আছে সব বন্ধ, মৎস্য ভবনের পাম্প বন্ধ। অনেক পাম্পে তেল আছে, তারা আমার মনে হচ্ছে তারা তেল দিতেছে না। তেলের সংকট না থাকলে কি জন্য সে মহাখালী থেকে এই বিজয় সরণ বন্ধু সিরিয়াল। যারা বাইকার আছে, যারা কার চালাচ্ছে, তারা ট্যাঙ্কি ফুল করে তেল নিয়ে বিভিন্ন জায়গা থেকে তারা ঘরে বিভিন্ন জায়গায় ড্রামের মধ্যে তারা মজুত করে রাখছে। এতে করে একটা কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ঢাকার বাইরেও রয়েছে জ্বালানি সংকট। দিনাজপুরের হিলিতে পেট্রোল অকটেন কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ার কথা জানিয়েছেন যানবাহনের চালকেরা। আর ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ার দাবি কর্তৃপক্ষের। তেল নেওয়ার জন্য আসলাম, এসে তো তেল পেলাম না, ঘুরে যাচ্ছি। পেট্রোল অকটেন যদি 3000 দেয় তো গাড়ি হয় 6000। গ্রাহক চাহিদা বিবেচনায় সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে উত্তরবঙ্গের 16 জেলা ও ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ মোট 20 জেলায় রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে।
একদিনের ব্যবধানে সোমবার সরবরাহ বেড়েছে প্রায় 30,000 লিটার। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদারকি করছে সেনাবাহিনী। খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। যদিও ফিলিং স্টেশন মালিক ও ডিলারদের অভিযোগ, চাহিদা অনুযায়ী পেট্রোল, ডিজেল ও অকটেন পাচ্ছেন না তারা। জনগণ 2-3 ঘন্টার মধ্যে 2000 লিটার তেল নিয়ে চলে যাচ্ছে। অন্য সময় থেকে এখন তার চাহিদা একটু বেশি, তার চাহিদা অনুযায়ী মূলত বাদ আসছে না। 2025 সালে মার্চ মাসে কতটুকু তেল করছি, তেলের উপর বেসিস করে ওরা দিচ্ছে, আগের মতো অ্যাভেলেবেল তারা দিচ্ছে না। আমার 13,500-এর গাড়ি, আমি 4,000 লিটার তেল পেলাম। সোমবার সচিবালয় ব্রিফিংয়ে জ্বালানি বিভাগ জানায়, ব্যাপক হারে অবৈধ মজুতের কারণে জ্বালানির কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরের উৎস থেকেও তেল আমদানির চেষ্টা চলছে। এ পর্যন্ত আমরা প্রায় 2,08,650 মেট্রিক টন জ্বালানি তেল আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি এই বিভিন্ন অভিযানের মাধ্যমে। এমন পরিস্থিতিতে সোমবার জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধারের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ। এই মুহূর্তে বিজয় সরণিতে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সৌমিক, বিস্তারিত জানাবেন। আলিশা, সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে দেশে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি সংকট নেই, কিন্তু আমরা পাম্পগুলোতে যেখান থেকে ভোক্তারা তেল নেন সেখানকার চিত্রটি কিন্তু বলে দিচ্ছে যে সরকারের যে জ্বালানি সংকট নেই এমন কথার সাথে কিন্তু বাস্তবতার অনেকটাই অমিল আমরা লক্ষ্য করেছি। কারণ এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে আমরা দেখেছি যে এই পাম্পে খুব স্বাভাবিকভাবে ভোক্তারা তেল নিতে পারছেন, তবে এই তেল নেয়ার লাইন কিন্তু যে ঠেকেছে একেবারেই বিএফ শাহিন কলেজের পেছনে, অর্থাৎ প্রায় মহাখালী ফ্লাইওভারের কাছাকাছি পর্যন্ত কিন্তু এই তেলের লাইন পৌঁছে গিয়েছে। আমরা এখানে যারা ভোক্তা আছেন, গ্রাহক যারা আছেন, তাদের সাথে আমরা কথা বলছি। তারা বলছেন যে সরকার তেলের সংকট নেই বললেও কিন্তু পাম্পগুলোর অবস্থা কিন্তু একেবারেই ভিন্ন। কারণ অনেক ঢাকা শহরের যে সকল পাম্পগুলো আছে সে সকল পাম্পগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো পাম্পই বন্ধ রেখেছে পাম্প মালিকরা, এবং তারা বলছেন ডিপো থেকে তারা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ পাচ্ছেন না। আবার পাম্প মালিকদের কাছে আমরা এসে কথা বলছি, এখানকার কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা বলছেন যে ভোক্তা যারা আসছেন গাড়িতে তেল নেওয়ার জন্য তাদের অনেকের ট্যাঙ্কিতেই অনেক তেল থাকা সত্ত্বেও তারা আবার ট্যাঙ্ক ফুল করার উদ্দেশ্যে এখানে এসে ভিড় জমাচ্ছেন, এমনটি কিন্তু তারা অভিযোগ করে বলছেন। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি তদারকিটা সার্বক্ষণিকভাবে সুষ্ঠুভাবে করা হতো তাহলে তারা তাদের যে এই কর্মকাণ্ড তেল দেওয়ার সেটি খুব ভালোভাবে পরিচালিত করতে পারতেন। একইভাবে আবার ভোক্তারা বলছেন যে সরকারের দিক থেকে পাম্প মালিক যারা তেল মজুত করে রাখছেন অবৈধভাবে, তাদের এই তেল মজুত করার যে প্রক্রিয়া সেটি যদি বন্ধ করা যায় তবে তারা যারা ভোক্তা যারা আছেন সাধারণ তারা খুব সুষ্ঠুভাবে তেল পাবেন, এমনটি কিন্তু তারা বলছেন। তো রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেলের এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বিজয় সরণিতে। অন্য প্রসঙ্গ, দেশের ক্রীড়াঙ্গনে সূচনা হলো ঐতিহাসিক অধ্যায়ের। খেলাধুলাকে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনেছে সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া কার্ড ও বিশেষ সম্মাননা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। 129 অ্যাথলিটের হাতে তুলে দেন ক্রীড়া কার্ড। এ সময় পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান জানান সরকার প্রধান। শখ কিংবা নিছক বিনোদন নয়, দেশের অ্যাথলিটদের জন্য রচিত হলো অনন্য এক ইতিহাস। এখন থেকে ক্রীড়াবিদদের পরিচয় কেবল পদকেই সীমাবদ্ধ থাকবে না, রূপ নিল মর্যাদাপূর্ণ পেশায়। সোমবার আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী 129 কৃতি ক্রীড়াবিদকে বিশেষ সম্মাননা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন বহুল প্রতীক্ষিত ক্রীড়া কার্ড এবং বিশেষ বেতন কাঠামো। আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণ, রৌপ্য এবং তাম্রপদক জয়ী অ্যাথলিটদের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেওয়া হয়। একক পর্যায়ে স্বর্ণজয়ীরা 3 লাখ এবং দলগত জয়ীরা পান 2 লাখ টাকা করে। সবচেয়ে বড় চমক ছিল নিয়মিত ক্রীড়া ভাতার ঘোষণা, যেখানে তালিকাভুক্ত প্রত্যেক খেলোয়াড়ের জন্য প্রতি মাসে বরাদ্দ 1 লাখ টাকা। বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়ন দর্শনের বাস্তবায়নে আমরা নির্বাচনী ইশতেহারে বর্ণিত ক্রীড়াক্ষেত্রের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এই কার্ড শুধু পরিচয় নয়, এটি ক্রীড়াবিদদের মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা দিবে। সভাপতির ভাষণে তৃণমূলের প্রতিভা অন্বেষণে 30 এপ্রিল থেকে সারা দেশে নতুন করে স্পোর্টস কর্মসূচি শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তোমাদেরকে একটা সিকিউর জায়গায়
মেয়েরা যাতে প্র্যাকটিস করতে পারে, খেলতে পারে, সেইটা মোটামুটি মাঠটার সিলেকশন সবকিছুই হয়ে গিয়েছে। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। এ সময় পেশাদার ক্রীড়াবিদদের সক্রিয় রাজনীতিতে না আসার আহ্বান জানান তারেক রহমান। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে অদূর ভবিষ্যতে অলিম্পিক কিংবা এশিয়ান গেমসের মতো বিশ্বমঞ্চে বাংলাদেশ নতুন ইতিহাস লিখবে, এমনই আকাশ ছোঁয়া স্বপ্ন এখন দেশের কোটি ক্রীড়াপ্রেমীর। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। দায়িত্ব নেয়ার 1 মাসে সরকারের বিভিন্ন কার্যক্রমে জনমনে যে আস্থা তৈরি হয়েছে তা স্থানীয় নির্বাচনে বিএনপির জন্য ভালো ফল নিয়ে আসবে বলে আশাবাদী প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দলীয় প্রতীক বাদ দিয়ে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। সরকার সে পথে হাঁটলে এই নির্বাচন নিয়ে মাঠ পর্যায়ে নিজেদের শক্তি পর্যালোচনায় আরও সময় নেবে বিএনপি। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকার পার করেছে 1 মাসের বেশি সময়। দায়িত্ব পাওয়া মন্ত্রীরা ব্যস্ত নিজ নিজ মন্ত্রণালয়ে, সংসদ অধিবেশনে নতুন বাংলাদেশের বন্দোবস্ত নিয়ে ব্যস্ত নয়া আইন প্রণেতারা। আজ থেকে এই মহান সংসদে এরই মাঝে আগ্রহ শুরু হয়েছে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে। ফেব্রুয়ারির নির্বাচনের পরে 2 দফায় দেশের 11 সিটি কর্পোরেশনে নিজ দলের লোককে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বিএনপি জোট সরকার। এর ফলে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সচেষ্ট আছেন দলের মহাসচিব ও সংশ্লিষ্ট মন্ত্রী। আমরা সেই আলোচনা করছি, আমাদের সিদ্ধান্ত হলেই আমরা জানিয়ে দেব। এবছর তো বটেই। তবে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা যখনই হোক নিজেরা প্রস্তুত আছেন বলে জানালেন বিএনপি নেতারা। পাশাপাশি জাতীয় সংসদের মতোই স্থানীয় সরকার নির্বাচনেও ইতিবাচক ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি আলাদা কোনো প্রস্তুতি দরকার নাই। যখনই সরকার ঘোষণা করবে নির্বাচন, তখনই প্রস্তুতি নিতে পারবে আর কি দল। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন আয়োজনে রাজনৈতিক পরিপক্কতা এখন অর্জিত হয়নি এমন মন্তব্য করে রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক বলছেন, নির্দলীয় প্রতীকে নির্বাচন হলে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকানো যাবে না, আর তাই তৃণমূলের শক্তি পর্যালোচনায় সময় নেবে বিএনপি। হয়তো মাঠের অবস্থা পর্যালোচনা করার পরেই যে তাদের শক্তিটা কিরকম হইতে পারে সেটার একটা অ্যাসেসমেন্ট তারা করবে, এবং করার পরেই হয়তো বা আমার মনে হচ্ছে যে তারা এই নির্বাচনটা দিবে। নির্দলীয় হলে একটা রিস্ক তো থাকবেই, সেটা হলো যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের প্রার্থীরা তখন স্থানীয় পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনি তো তাদের না করবেন কিভাবে? তবে সাধারণ মানুষের কাছে সরকারি সেবা নিরবিচ্ছিন্ন করতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিলম্ব করা যাবে না বলে মত এই বিশ্লেষকের। খুব দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। দুপুর 12টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে মরহুমার কফিনে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান সরকার প্রধানও। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর শ্রদ্ধা জানান স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক অবস্থানে সমাহিত করা হবে দিলারা হাফিজকে। জুলাই যোদ্ধাদের সুরক্ষা সংক্রান্ত অধ্যাদেশ গ্রহণে সরকারি দল সম্মত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের ওপর যারা সশস্ত্র হামলা চালিয়েছে, যে বাহিনীর পোশাকেই হোক, সবাই অপরাধী। সব মামলার সুষ্ঠু তদন্ত হবে। এছাড়া দেশে কোনো মব সংস্কৃতি থাকবে না বলেও সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে দেশে কোনো জ্বালানি সংকট নেই উল্লেখ করে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, মধ্যপ্রাচ্য ছাড়াও বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেল আমদানিতে কাজ করছে সরকার। একই সঙ্গে শ্রমবাজার সম্প্রসারিত করার জন্য উদ্যোগের কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই।
আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমরা মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সে ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সেটাতে সফল হব। জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, যে ড্রেস যেটাই হোক, সেটা যেই বাহিনীর ড্রেসই হোক, এবং আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী, যুবলীগ, ছাত্রলীগ, যারা যেই বাহিনীর ড্রেসই পড়ুক, তারা সবাই অপরাধী এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, না হলে আপনারা দায়ের করবেন এবং সকল মামলার সুষ্ঠু তদন্ত হবে। বিচার করার দায়িত্ব বিচার বিভাগে, জুডিশিয়ারির বিচার হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো রকমের মফ কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে মহাসড়ক, সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না। 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দের চেষ্টা চলছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কেনাকাটার কাজ চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ কথা জানান সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে দুপুর 1টার কিছু আগে শুরু হয় বৈঠক। পরে চিফ হুইপ সাংবাদিকদের জানান, সাউন্ড সিস্টেম এখনও কাজ করছে না। নতুন ব্যবস্থার আগে বিদ্যমান সাউন্ড সিস্টেম নিয়েই কাজ চালাতে হবে বলে মন্তব্য করেন তিনি। জানান, সাউন্ড সিস্টেমের জটিলতায় প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীকে হ্যান্ড মাইকে কথা বলতে হয়েছে। এই ঘটনার পেছনে অন্তর্ঘাতমূলক কিছু আছে বলে ধারণা করছেন তারা। এ বিষয়টিকে অনুসন্ধানে গঠিত কমিটি 2 এপ্রিল প্রতিবেদন দেবে। মাননীয় সংসদ সদস্যবৃন্দের আগামী 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ বাসাবদ্ধ করার চেষ্টা করছি। সেজন্য আমরা আবার পরের মিটিং 1 তারিখে রেখেছি, কারণ এর মধ্যে যা নাই তা হলো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বলতে কিছুই নেই। আবার কিছু 2000 সালে তৈরি হয়েছে, তার অনেক কিছু নষ্ট হয়েছে। এগুলো সারানো, ঠিক করা, এই কাজগুলো আমরা করছি। লিফট, সিকিউরিটি, ডক্টর, এই সংক্রান্ত বিষয়ে সকল বিষয়ে ডিটেইল আলোচনা হয়েছে। গণভোট বাতিল হলে আইনগত হুমকির মুখে পড়বে নির্বাচিত সংসদ, এমন দাবি করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সোমবার হাইকোর্টে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। বলেন, গুম কমিশন, দুদক সংস্কার কমিশন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ সহ 20টির মতো অধ্যাদেশ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ঘোষিত তফসিলে অনুষ্ঠিত গণভোট বাতিল হলে সাধারণ নির্বাচনের ফলাফলও বাতিল হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে 30 বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্য হয়েছিল। সেসব বিষয় মানতেও বিএনপি টালবাহানা করছে বলে অভিযোগ করেন শিশির মনির। গণভোট অধ্যাদেশকে ইনফ্রাকচুয়াস হিসেবে ল্যাপস করার প্রস্তাব করা হয়েছে। নির্বাচনের তফসিল, তার সাথে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং গণভোট অধ্যাদেশের শিডিউলে উল্লিখিত 30টি ঐকমত্যের বিষয়, এইগুলো এতভাবে ইন্টারলিঙ্কড, একটাকে যদি আরেকটা থেকে আলাদা করা হয় তাহলে আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে। 11 আমলে তারেক রহমানকে গ্রেফতার করে নির্যাতনে জড়িতদের একজন সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাসের জুলাই হত্যা মামলায় রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আরও বলেন, ইউনাইটেড হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসাও বাধা তৈরি করেন তিনি। জবাবে আসামি পক্ষের আইনজীবী বলেন, শেখ হাসিনার পক্ষে কাজ করলে তার মক্কেলকে বরখাস্ত করল কেন আওয়ামী লীগ সরকার। শুনানি শেষে আফজাল নাসেরের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 2006 থেকে 2008 পর্যন্ত ডিজিএফআই এ কর্মরত ছিলেন আফজাল নাসের। 11 সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বহু রাজনৈতিক নেতাদের নির্যাতনে বারবার নাম আসে তার। জুলাইয়ের আন্দোলনে মিরপুরের দেলোয়ার হত্যা মামলায় রোববার মধ্যরাতে আফজাল নাসেরকে আটক করে ডিবি। সোমবার বিকেলে আদালতে নিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 6 দিনের মঞ্জুর করেন। দেলোয়ার নামে একজন আন্দোলনকারীকে হত্যা করা হয়, সেই ঘটনার সঙ্গে তদন্তকারী কর্মকর্তা এই আজকে যে আফজাল নাসের, তার সম্পৃক্ততা পাওয়া যায়, সেই জন্য তাকে আজকে গ্রেপ্তার করে
জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপন করেন। শুনানিতে বয়স বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। এ সময় রাষ্ট্রপক্ষ বলেন, বেগম খালেদা জিয়া বয়োবৃদ্ধ হওয়া সত্ত্বেও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেওয়ায় বাধা দিয়েছিলেন আফজাল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অনুরূপায় হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য তাকে নেওয়া হয়েছিল, কিন্তু এই আফজাল নাসের ইউনাইটেড গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা থাকার কারণে তার ক্ষমতা ব্যবহার করে তাকে ইউনাইটেড হসপিটালেও চিকিৎসা নিতে দেয় নাই। এ পর্যন্ত ১১ কুশীলব ৩ সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ। 2007 সালে ১/১১ সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিচ্ছেন ভুক্তভোগীরা। গ্রেফতার, নির্যাতন, জিম্মি করে অর্থ আদায় সহ নানা অভিযোগ তাদের। এদিকে ১/১১ সরকার গঠনে এই 2 সেনা কর্মকর্তা ছাড়াও আরও কয়েকজনের সম্পৃক্ততা পেয়েছে ডিবি। মাসুদুর রহমানের রিপোর্ট। সম্প্রতি 3 দিনের ব্যবধানে গ্রেফতার হন ১/১১ সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদ, দুজনই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। এদের মধ্যে জেনারেল মাসুদকে মানব পাচারের অভিযোগে গ্রেফতার দেখানো হয়, আর জেনারেল মামুনকে জুলাই হত্যা মামলায় গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। 2 সেনা কর্মকর্তাকে গ্রেফতারের পর আবারও আলোচনায় 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারি করে গঠিত ১/১১ সরকার। মাসুদের দ্বিতীয় দফা আর মামুনের প্রথম দফা রিমান্ড চলছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, 2007 সালে রাষ্ট্রপতিকে দিয়ে জরুরি অবস্থা জারির দায় এখনও স্বীকার করেননি তারা। আর বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেফতার ও নির্যাতনের দায় অন্যদের ওপর চাপিয়েছেন দুজন। গোয়েন্দা পুলিশ বলছে, ১/১১ আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইয়াজউদ্দিন আহমেদকে চাপ দিয়েছিলেন মাসুদ সহ 6 সেনা কর্মকর্তা। বাকিদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া সে সময় গ্রেফতার, নির্যাতন, দুর্নীতি, জিম্মি করে অর্থ আদায় সহ নানা অভিযোগ জানাচ্ছেন ভুক্তভোগীরা। এই বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়ার আহ্বান পুলিশের। যারা তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন তাদেরকে বলছি যে আপনারা ফরমালি কমপ্লিট করুন। আমি তো মৌখিক কারণ একটা আইনগতভাবে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2 সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শো অ্যারেস্ট দেখানো হচ্ছে দুর্নীতির মামলায়ও। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের 2টি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে। সোমবার ঢাকার সিএমএম আদালতে আদাবর ও যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক। এর আগে চলতি মাসে 5 মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। নতুন মামলায় গ্রেফতার আবেদন নিয়ে শুনানিতে প্রশ্ন তোলেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার দেখানোর আবেদন নাকচ করেন আদালত। আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বাংলাদেশের ইতিহাসের একজন সবচেয়ে বিতর্কিত একজন প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হক। প্রধান বিচারপতি হওয়ার পরে সে সারা বাংলাদেশের বিচার ব্যবস্থাটাকে রাজনৈতিককরণ সে করে দিয়েছে। একটি মামলায় সে এজাহারনামীয়, আরেকটি মামলায় তার সে সন্দেহভাজন হিসাবে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই 2টি মামলায় ABM খায়রুল হককে গ্রেপ্তার দেখান। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য দিয়েছেন পুলিশ কর্মকর্তা SI জাহাঙ্গীর আলম। তাইমের শরীরে অসংখ্য গুলির চিহ্ন ছিল বলে সাক্ষ্যে জানান তিনি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দেন SI জাহাঙ্গীর আলম। জানান, তাইমকে মৃত অবস্থায় তার বাবা রাজারবাগ কেন্দ্রীয় মসজিদে নিয়ে এলে তিনি ও তার সহকর্মীরা গোসলের ব্যবস্থা করেন। তখন তাইমের পুরো শরীরে ও পায়ে অসংখ্য শটগানের বুলেটের আঘাত দেখতে পান তারা। কুমিল্লায় রেল লাইন যেন মৃত্যুফাত। অরক্ষিত ক্রসিং, ঝুঁকিপূর্ণ পারাপারে একের পর এক দুর্ঘটনা। গত 5 বছরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে 354 জনের। সমন্বয় না করে লাইনের ওপর দিয়ে LGEDর বিরুদ্ধে সড়ক নির্মাণের অভিযোগ রেল কর্মকর্তার।
যার মধ্যে 59টি ক্রসিংয়ে অরক্ষিত বলে দাবি তার। এদিকে আলোচনা করে সমাধানের আশ্বাস এলজিইডি কর্তৃপক্ষের। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। এই রেল লাইন শুধু পথ নয়, যেন মৃত্যু ডেকে আনে। হঠাৎ করেই ছুটে আসে ট্রেন, আর এক মুহূর্তেই শেষ হয়ে যায় জীবনের গল্প। কুমিল্লার একের পর এক অরক্ষিত রেল ক্রসিং এখন মানুষের কাছে আতঙ্কের নাম। 2026 সালের মার্চ মাসে কুমিল্লা পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন 12 জন। এর আগে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে 2024 সালের নভেম্বরে বুড়িচংয়ের কালিকাপুর এলাকায় একটি অটোরিকশাকে পিষে দেয় ট্রেন। প্রাণ যায় 7 জনের। পুরো জেলায় 21টি লেভেল ক্রসিং গেট থাকলেও এর বাইরে রয়েছে অন্তত 59টি অরক্ষিত রেল ক্রসিং, যেখানে নেই গেট, নেই গেটম্যান, নেই কোনো সতর্কতা। সবচেয়ে বড় অভিযোগ, এলজিইডি রেলওয়ের সঙ্গে কোনো সমন্বয় না করেই রেল লাইনের উপর দিয়ে তৈরি করেছে সড়ক। গাড়ি উঠছে, দেখছে না এদিক থেকে দেখা না, এদিক থেকে দেখা না, গাড়ি মাইরে দেখা যাচ্ছে সিএনজি রে ব্রিজের করার জন্য গেছে। ট্রেন এসে ব্রেক দিছে, পড়ে গেছে, এই পিকআপ পড়ছে, অটো পড়ছে, গাড়ি পড়ে যায়। নিয়ম অনুযায়ী রেল গেটে গেটম্যান নিয়োগ দেওয়ার কথা চুক্তির ভিত্তিতে। একটি লেভেল ক্রসিংয়ে 3 জন, স্পেশাল লেভেল ক্রসিংয়ে 6 জন গেটম্যান শিফটে দায়িত্ব পালনের কথা, কিন্তু বাস্তব চিত্র ভয়াবহ। অনেক সময় দেখা গেছে যারা পার্মানেন্ট ডিউটি করে তারাও এখানে থাকে না, ওই অন্য লোক দিয়ে মনে করেন ডিউটি করায়। সিগন্যালগুলো নষ্ট হয়ে গেছে, এগুলা স্ট্রাগলগুলো চুরি করে নিয়ে গেছে এগুলা। লাকসাম রেলওয়ে থানার হিসাব বলছে এখন পর্যন্ত 18টি অপমৃত্যুর মামলায় 354 জনের প্রাণহানি হয়েছে। কুমিল্লায় বর্তমানে 59টি অরক্ষিত লেভেল ক্রসিং আছে, যেখানে কোনো গেট ও গেটম্যান নেই। প্রায় সবগুলো সড়ক এলজিইডি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় না করে নির্মাণ করেছে বলে জানান রেল কর্মকর্তা। তারা দেখা যাচ্ছে যে রাতের আধারেও করে থাকে, আমরা বাধা দেই, আমাদের বাধা উপেক্ষা করে আমাদের অজান্তে তারা এই রাস্তাগুলি তৈরি করে এলজিইডি। আমি এগুলো বিষয়ে কী করণীয় যায় আমার কর্তৃপক্ষের কাছে আমি এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। সমন্বয়হীন উন্নয়ন আর দায়িত্বহীনতা বন্ধ না হলে এই মৃত্যুর মিছিল থামবে না, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। ঈদের আগে পরে সারা দেশে 346টি সড়ক দুর্ঘটনায় 351 জন নিহত এবং 1046 জন আহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। রেলপথে 23টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 35 জন, আহত 223 জন। নৌপথে 8টি দুর্ঘটনায় 19 জন এবং আহত 8 জন এবং 8 জন নিহত হয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা 8.95%, প্রাণহানি 8.26%, আহত 21.05% বেড়েছে। এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে 125টি মোটরসাইকেল দুর্ঘটনায় 135 জন নিহত হয়েছে, 114 জন আহত হয়েছে। বন্যা, জলোচ্ছ্বাস এবং ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে সেভ দ্য চিলড্রেন আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, দুর্যোগ মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নিতে কাজ করছে সরকার। এক্ষেত্রে সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করছে বলে জানান তিনি। আয়োজনের দুর্যোগের সময় শিক্ষার্থী সহ সবার সচেতনতা বাড়াতে দেশব্যাপী মেট ক্লাব প্রতিষ্ঠার কথা তুলে ধরা হয়। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘূর্ণিঝড়, মৌসুমী নিম্নচাপ, বন্যা এবং ভূমিধস সহ দুর্যোগে করণীয় নিয়ে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করা হয়। ভাগ্য পরিবর্তনের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে এবার লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে মৃত্যু হয়েছে মাদারীপুরের 2 যুবকের। 1 সপ্তাহ আগে তাদের মৃত্যু হলেও পরিবারের কাছে গোপন রাখা হয়। জানাজানি হলে এলাকা ছেড়ে পালিয়েছে দালাল চক্র। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। পরিবারের সচ্ছলতা ফেরাতে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে এবার দালালের নির্যাতনে বন্দিশালায় প্রাণ গেল 2 যুবকের। তাদের পরিবারে চলছে মাতম।
বাংলাদেশে রাজমিস্ত্রির কাজ করতেন মাদারীপুরের ডাসার উপজেলার বিনতি লুক এলাকার মৃত সেকেন্ড হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার। গোপালপুর এলাকার মানব পাচার চক্রের সক্রিয় সদস্য হাবিবুর রহমান খন্দকারের খপ্পরে পড়ে ফারুক। 4 মাস আগে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে সে সৌদি আরব হয়ে লিবিয়া পৌঁছান। এরপর তাকে লিবিয়ার একটি বন্দিশালায় আটকে রেখে পরিবারের কাছ থেকে 12 লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি নেয়ার কথা থাকলেও মুক্তিপণের জন্য আরও নির্যাতন করলে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফারুক। একইভাবে দালাল হাবিবের প্রলোভনে পড়ে লিবিয়ার বন্দিশালায় মাফিয়াদের হাতে আটক হন কালকিনির দক্ষিণ জনার্দন্দি গ্রামের কালাম হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার। সেখানে তাকেও নির্যাতন করে পরিবারের কাছ থেকে কয়েক দফা আদায় করা হয় মুক্তিপণের 20 লাখ টাকা। আরও টাকা না দিলে ব্যাপক নির্যাতনে মারা যায় ইলিয়াসও। প্রথমে মৃত্যুর খবর গোপন রাখে মাফিয়ারা, পরে লিবিয়ায় বসবাসরত কয়েকজনের মাধ্যমে রোববার পরিবারে আসে মৃত্যুর খবর। সরকারের কাছে দাবি আমার ভাইয়ের লাশটা দেশে আমরা ফেরত চাই। জানলাম যে হাবিব মাস্টারের মারফতে গেছে, খালাকে কথা বললো, হ্যাঁ সে কইল বলে ঠিক আছে টাকা পয়সা দেন ছেলেরে নিয়ে। আমার 2টা নাতি ঠিক আছে, নাতি 2টা আমি অস্থির। 2টা বাচ্চা নিয়ে যেভাবে বাঁচবো সেই ব্যবস্থা করে দিব সরকারের দ্বারা, এটাই দাবি। এ ব্যাপারে আইনগত সহযোগিতার কথা জানিয়েছে পুলিশ। ডেড বডি বাংলাদেশে আনার ক্ষেত্রে তারা যদি আমাদের সহযোগিতা কামনা করে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তাদেরকে সেই সহায়তাটুকু দেব। নিহত ইলিয়াসের সংসারে স্ত্রী ও 2 বছরের এক ছেলে রয়েছে, আর ফারুকের স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। এদিকে ঘটনার পর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়েছে প্রধান অভিযুক্ত দালাল হাবিবুর রহমান খন্দকার। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার হওয়া 44 কোটি 14 লাখ টাকা ফিরিয়ে এনেছে সিআইডি। সোনালী ব্যাংকের মালিবাগ শাখায় জমা হয়েছে উদ্ধার করা অর্থ। একটি মাল্টি লেভেল মার্কেটিং প্রতিষ্ঠান পাচার করে এই অর্থ। সিআইডি জানায় ধাপে ধাপে বাকি টাকা দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় গ্রাহকদের বুঝিয়ে দেওয়া হবে। MTFE পুরো নাম মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ। মাল্টিলেভেল মার্কেটিং এই অনলাইন প্ল্যাটফর্মে বিনিয়োগ করে সর্বশান্ত হাজারো মানুষ। অভিযোগ রয়েছে দেশ থেকে হাজার কোটি টাকা পাচারের। 2022 সালের জুনে বাংলাদেশে কার্যক্রম শুরু করে MTFE। গ্রাহকদের দেয়া হয় ডলারে মুনাফার প্রলোভন। 2023 সালে হঠাৎ সব কার্যক্রম বন্ধ করে দেয় MTFE। এর মধ্যে গ্রাহকদের থেকে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হয় সেই অর্থ। 2023 সালের আগস্টে খিলগাঁও থানায় এক ভুক্তভোগীর মামলার সূত্র ধরে তদন্তে নামে সিআইডি। বছর খানেকের চেষ্টায় একটি চীনা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানির কাছ থেকে পাচার করা 44 কোটি 14 লাখ টাকা ফিরিয়ে এনেছে সিআইডি। 44 কোটি 14,62,303 টাকা সোনালী ব্যাংক পিএলসি মালিবাগ শাখায় সিআইডি বাংলাদেশ পুলিশের এই অ্যাকাউন্টে গত 25/3/2026 তারিখে তারা প্রেরণ করে। এই ঘটনা থেকে সতর্ক হয়ে অনলাইনে কোনো ধরনের প্রলোভনের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। সোনাদানার অর্থ, জমি বিক্রির টাকা, গয়না বিক্রির টাকা তারা এই সব প্ল্যাটফর্মে ইনভেস্ট করে সত্যিকার অর্থেই তারা ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। ধাপে ধাপে বাকি টাকা দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় গ্রাহকদের বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি। অ্যানালিসিস করতে পারবেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ইন্টারনেটের লোভনীয় অফারের প্রচারণা চালিয়েও গ্রাহক ধরে রাখতে পারছে না মোবাইল অপারেটররা। গেল জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 7 মাসে গ্রাহক কমেছে 73 লাখ। তবে উল্টো চিত্র ব্রডব্যান্ড সংযোগে। এ সময়ে ব্যবহারকারী বেড়েছে 3 লাখ। মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমার পেছনে সিম সংখ্যা 10টিতে নামানোকে দায়ী করছে অপারেটররা। শুভ খানের রিপোর্ট। নতুন সিম চালু করলে 4 জিবি ডাটা সঙ্গে মিনিট অফার আছে, ফ্যামিলি প্যাকও। 30 দিন মেয়াদে 798 টাকায় 85 জিবি ডাটা নিয়ে সাজানো হয়েছে সুপার ইন্টারনেট প্যাক। লোভনীয় এমন অফারে গ্রাহক টানার চেষ্টায় মোবাইল অপারেটররা। তবে বাস্তব চিত্র ভিন্ন। গেল জুনে টেলিকম খাতে স্বচ্ছতা ও অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তিগত সিম ব্যবহারের সীমা 15 থেকে 10টিতে নামায় সরকার। এরপর থেকেই কমছে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা। বিটিআরসির তথ্য বলছে 2025-এর জুলাইয়ে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল 12 কোটি 15 লাখ। 7 মাসে 73 লাখ গ্রাহক কমে এই সংখ্যা দাঁড়ায় 11 কোটি 42 লাখে। এই পরিস্থিতির জন্য ডাটা ব্যবহারের খরচ বেড়ে যাওয়ার অভিযোগ গ্রাহকের। ডাটার ভ্যালিডিটি
ভ্যালিডিটি অনেক কম থাকে কিন্তু প্রাইস অনেক বেশি। স্টুডেন্ট ফ্রেন্ডলি ডাটা প্যাকেজ বা এটার ভ্যালিডিটি একটু যদি মানে বেশি থাকতো। ডাটা প্যাকেজের প্রাইস অনেক বেড়ে গেছে, প্রাইসটা এখন আরও কম হইলে আমাদের জন্য ভালো হতো। যদিও ইন্টারনেট গ্রাহক কমার প্রভাব পড়েনি বড় দুই অপারেটর গ্রামীণফোন ও রবি রায়ে। পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন বলছে 2025 সালের চতুর্থ প্রান্তিকে মোট 3,858 কোটি টাকা আয় করেছে তারা, যা 2024 সালের একই সময়ের তুলনায় 3.3% বেশি। একই সময়ে রবি কর পরবর্তী মুনাফা করেছে 311 কোটি 90 লাখ টাকা। গ্রাহক সংখ্যা কমছে, ওভারঅল বিবেচনায় কিন্তু দাম বাড়ানোর আসলে কোনো প্রশ্নই আসে না। অ্যাফোর্ডেবল একটা রেঞ্জের মধ্যে কাউকে আমরা বান্ডেল প্যাক দিতে পারি, সার্ভিস দিতে পারি, আমরা সেভাবে চেষ্টা করে যাচ্ছি। মোবাইল অপারেটররা গ্রাহক হারালেও ভিন্ন চিত্র ব্রডব্যান্ড সেবায়। সেখানে ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় 3 লাখ। দেশে বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী 1,47,00,000 লাখ। 100% আইএসপি 500 টাকায় 20 থেকে 30 MBPS এর প্যাকেজ মার্কেটে প্রোভাইড করে থাকছে। গ্রাহককে একটু বাড়তি সুযোগ সুবিধা কিভাবে দেওয়া যেতে পারে এই জায়গায় সবসময় সচেতনভাবে ভূমিকা পালন করছি। টেলিকম খাতে 4 প্রতিষ্ঠান মোবাইল ইন্টারনেট সেবা দেয়, আর ব্রডব্যান্ড সেবায় আছে অন্তত 3000 আইএসপি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে জাহাজ এবং কন্টেইনার ভাড়া বাড়ায় সংকটে পড়তে যাচ্ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। ইউরোপ সহ বিভিন্ন রুটে যেমন কন্টেইনারের ভাড়া 300 থেকে 1,500 মার্কিন ডলার বেড়েছে, তেমনি বাংকারিং চার্জ যুক্ত হচ্ছে 150 থেকে 300 মার্কিন ডলার। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধক্ষেত্র আপাতত মধ্যপ্রাচ্যের দেশগুলো হলো তার প্রভাবে পুরোপুরি অস্থির হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি। প্রতিদিনই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, একই সঙ্গে বাড়ছে সমুদ্রপথে জাহাজযোগে কন্টেনার ও পণ্য পরিবহন খরচ। আর এই অস্থিরতাকে বাদ যাচ্ছে না বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য। জাহাজের ভাড়া প্রায় আপনার 10-20% মতন বেড়ে গেছে, কারণ এটা বিশেষ করে ফুয়েল অ্যাডজাস্টমেন্ট। এটা যে ওনাররা বেনিফিট করতেছে তা না, এটা তেলকে অ্যাডজাস্ট করতেছে। এমনিতে মিসাইল হামলার আতঙ্কে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বন্দরে পণ্য নিতে রাজি নয় মেনলাইন অপারেটররা। অল্প কয়েকটি প্রতিষ্ঠান রাজি হলো 1100 মার্কিন ডলারের প্রতিটি কন্টেনার ভাড়া বাড়িয়ে করা হয়েছে 3000 মার্কিন ডলার। একইভাবে ইউরোপগামী কন্টেনার পরিবহন ভাড়া যুদ্ধের আগের 1600 মার্কিন ডলার থেকে বেড়ে বর্তমানে 2500 মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে। গত যুদ্ধের আগে কিন্তু আমরা যে কন্টেনারগুলো বাংলাদেশ থেকে রপ্তানি করতাম $1600 বা $1700 মধ্যে, সেগুলো ইতিমধ্যে $2400 উপরে যে পৌঁছেছে। এটার সাথে শুধু নট অনলি বাংকার, এটার সাথে ইন্স্যুরেন্স এবং অন্যান্য বিভিন্ন ধরনের কস্টিংগুলো জড়িত হয়ে এই ভাড়াটা কিন্তু অনেক বেশি বেড়েছে। শুধু যে কন্টেনার পরিবহন খরচ বেড়েছে তা কিন্তু নয়, মধ্যপ্রাচ্য শুরু হওয়ার পর থেকে প্রতিটি আন্তর্জাতিক রুটে বাল্ক পণ্যবাহী জাহাজের ভাড়া বেড়েছে অন্তত 20%। এর বাইরে 20 ফুট সাইজের জন্য 150 এবং 40 ফুট কন্টেনারে 300 মার্কিন ডলার বাংকারিং চার্জ যুক্ত করেছে কয়েকটি মেনলাইন শিপিং অপারেটর। শিপিং লাইন ভাবতেছে যে আমাদের আরও যে কস্টিংগুলো আছে সেগুলো রিকভার করার একমাত্র রাস্তা হচ্ছে যে আমাদেরকে ভাড়া বাড়াতে হবে, কারণ বিভিন্ন জায়গায় কস্ট বেড়ে গেছে। এই অবস্থায় দেশের রপ্তানি আয়ের অন্যতম খাত তৈরি পোশাক শিল্প পড়েছে সবচেয়ে বেশি জটিলতায়। এই মুহূর্তে এসে হঠাৎ করে এই যে চেঞ্জগুলি হচ্ছে, এগুলি কিন্তু বায়ার কিন্তু আমাদেরকে পে করবে না। ওরা বলছে তোমাদের সাথে আমার যা হওয়ার হয়ে গেছে, তোমার সাথে আমার দরদাম হয়ে গেছে, সুতরাং তুমি এখন আমার মালটা শিপমেন্ট করো। আন্তর্জাতিক বাজারে গত 1 মাসে কয়েক দফায় বেড়ে প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশ জুড়ে জ্বালানি সংকটের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে কৃষিখাতে। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের কৃষকেরা পড়েছেন চরম বিপাকে। ডিজেলের অভাবে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় হুমকির মুখে পড়েছে চলতি মৌসুমের ফসল উৎপাদন। বিদ্যুৎচালিত সেচ পাম্প এবং মৌসুমের বৃষ্টি ভরসা বলছেন কৃষি কর্মকর্তারা। অপূর্ব রিপোর্ট। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় অকটেন, পেট্রোল, ডিজেল সংকট তীব্র আকার ধারণ করছে। সময় মতো ডিজেল না পাওয়ায় সেচ দিতে পারছেন না কৃষকরা, ফলে অনেক স্থানে শুকিয়ে যাচ্ছে ফসলি জমি। উপকূলবর্তী বরগুনা তরমুজ আবাদে দেশের তৃতীয় জেলা, কিন্তু জ্বালানি তেলের সংকটে সঠিকভাবে সেচের অভাবে কৃষকের মাঝে এখন রাজ্যের হতাশা। পানির অভাবে তরমুজের ক্ষেত ফেটে চৌচির। হুজুরবাড়ি, চৌমনি,
অনেক জায়গায় খুঁজছি, তেল পাইতেছি না। তেলের সংকটের কারণে আসলে ফলনের তেমন একটা সুবিধা পাইতেছে না। পটুয়াখালীতে কৃষকের মুখে হাসি নেই। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বল্প কয়েক লিটার তেল এনে সেচের পাম্প চালু করতে পারলেও দুশ্চিন্তা এর শেষ নিয়ে। সেচ না দিতে পারি, ফলন অনেক কম হবে, যার কারণে আমরা লসে পড়ব। এবছর খুবই পর্যায়ে খুবই লসে আছে। বরিশালের বিভিন্ন পাম্পে তেল নেই জানিয়ে কাগজ সাটানো হয়েছে। চাহিদার অর্ধেকও পূরণ করতে পারছেন না বলে জানিয়েছেন বিক্রেতারা। তেল জানি সবাই পায় না, ধানটা মরে যাইতে, কিস্তিটা হাউড়ে ধান লাগাইছি, ধান এখন মরে যাইতেছে। পানি দিতে না, ডিজেলের দাম বেরিয়ে গেছে অতিরিক্ত। 1 লাখের জায়গায় পাচ্ছি 10,000 12,000 এরকম করে, হাইস্ট 15,000। তো সেই অনুযায়ী তো সাপ্লাই দিতে পারছি না। 18 থেকে 19,000 লিটার তেল প্রতিদিন সরবরাহ করছি। আজকে প্রায় 20 থেকে 22 দিন আমাদেরকে কোনো 1 লিটার তেল দেওয়া হচ্ছে না। এদিকে স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, সেচ কার্যক্রমে বিঘ্ন ঘটলে উৎপাদনে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। তবে বিদ্যুৎ চালিত সেচ পাম্প এবং মৌসুমের বৃষ্টির ভরসার দিকে তাকিয়ে আছেন তারা। এই স্টেজে পানির তেমন প্রয়োজন হবে না যদি এখন থেকেই বৃষ্টি শুরু হয়। অনেকেই বাধ্য হয়ে বেশি দামে ডিজেল কিনছেন, যা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। তরুণ প্রজন্মই হবে ভবিষ্যৎ উন্নয়নের চালিকা শক্তি। নতুন প্রজন্মই দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ইয়াং স্কলার কনফারেন্স 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। জাপানিজ স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। সম্মেলনে বাংলাদেশ, জাপান, চীন, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার 40 জন তরুণ গবেষক তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। Prime Minister Mr. Tariq Rahman has highlighted the younger population of Bangladesh will be the driving force and the key for Bangladesh's future development. And this younger population will play a pivotal role and in forming and shaping our future of this country. বেসরকারি টেলিভিশনে সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণে কমিটি গঠনের চিন্তা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিকেলে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ফারজানা মাহবুবা। এর আগে বিনামূল্যে সরকারি বিজ্ঞাপন প্রচারের অনুরোধ জানান তিনি। জবাবে টেলিভিশন প্রতিনিধিরা বলেন, বর্তমান বাস্তবতায় বিনামূল্যে বিজ্ঞাপন প্রচার করা সম্ভব নয়। পরে তথ্য সচিব জানান, সিনিয়র সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে শিগগিরই বিজ্ঞাপনের মূল্য নির্ধারণে কমিটি গঠন করা হবে। দেশের বাইরের খবর। ইসরায়েলের শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরাকে মার্কিন ঘাঁটিতে আক্রমণে উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলও। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে অভিযান চালিয়ে ইরানের তেল ও খার্গ দ্বীপ দখলে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের বীরশেবা এলাকায় নিয়ত হুবাব শিল্পাঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। হামলার পরপরই ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কায় আশেপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়। ইরানের পাশাপাশি ইয়েমেন থেকেও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোতেও ড্রোন হামলা চালায় ইরান। ইরাকের বাগদাদে মার্কিন ভিক্টোরি বেস লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এতে একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানের তেহরান সহ বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলও। দখলদার বাহিনীর দাবি, অস্ত্র গবেষণা ও উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে 120টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তেহরানের কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবি টেলিভিশনের কার্যালয় ইস্পাহানে একটি বিশ্ববিদ্যালয়েও চলে মার্কিন ইসরায়েলি হামলা। এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে খারাক দ্বীপ দখলে নেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তেহরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি হবে বলেও জানান ট্রাম্প। চলমান সংঘাত বন্ধে ইসলামাবাদে বৈঠকে বসেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করেন তারা। বরকতুল্লাহ, সময় সংবাদ।
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির গ্রেফতারকে কেন্দ্র করে সপ্তাহে দ্বিতীয়বারের মতো রাস্তায় নেমেছেন তার সমর্থকরা। স্থানীয় সময় রোববার রাজধানী কাঠমান্ডুর রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন, আরও কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফিফা প্রীতি ম্যাচে কলম্বিয়াকে 3-1 গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। জোড়া গোল করেছেন দিজিয়ে দুয়ে। ব্রাজিলকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ফরাসিরা। কলম্বিয়ার বিপক্ষে 29 মিনিটে এগিয়ে যায় তারা। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলে দেখা পান দিজিয়ে দুয়ে। বিরতিতে যাওয়ার আগে লিড দ্বিগুণ করেন মার্কাস থুরাম। 56 মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন দুয়ে। শেষ দিকে 1 গোল শোধ দিলেও ম্যাচে ফিরতে পারেনি কলম্বিয়া। এ জয়ে টানা 9 ম্যাচ অপরাজিত রইল ফ্রান্স। এদিকে প্রীতি ম্যাচে রাতে মাঠে নামছে জার্মানি। বাংলাদেশ সময় রাত 1:45 ঘানার মুখোমুখি হবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা 6 ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে জার্মানরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ছোট ছোট আমরা তো কইতাম অ্যালার্জি। কেউ ঘামে আক্রান্ত ছিল, এই থেকে এই পোলা আমার এই অবস্থা। টিকা আমরা হলো 9 মাসে দিতে পারি নাই। হঠাৎ হামের প্রাদুর্ভাব, সারা দেশে শনাক্ত 764। উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ, বাড়ানো হয়েছে ভেন্টিলেটর। শিগগিরই শুরু হচ্ছে টিকা ক্যাম্পেইন। মতিঝিল বরাবর যে কয়টা পাম্প আছে সব বন্ধ। 2-3 ঘন্টার মধ্যে 2000 লিটার তেল নিয়ে চলে যাচ্ছে। ট্যাঙ্কি ফুল করে তেল নিয়ে ড্রামের মধ্যে তারা মজুত করে রাখছে। বাড়তি চাহিদায় তেল সংকট, সরবরাহের অভাবেও বন্ধ অনেক পাম্প। বাণিজ্য কৃষিতেও ধাক্কা, মজুতের তথ্য দিলে পুরস্কার। মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও আমদানির চেষ্টা। এবং 129 ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী। 30 এপ্রিল সিলেট থেকে নতুন করে স্পোর্ট শুরু। খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনাম। আলিশ, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।